পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশনের যদি কথা আমাদের বলতেই হয়, তাহলে যে নামটি সবার প্রথমেই আমাদের মনে আসে সেটা হলো গিয়ে দীঘা। ৬ থেকে ৬০ সব বয়সের মানুষের জন্যই দীঘা অলওয়েজ ফার্স্ট চয়েস। পেট ভরে বাঙালি খাওয়া দাওয়া, সমুদ্র সৈকত, নাচ গান, অল্প একটু সুরাপান, উফ, দীঘা জাস্ট ফাটাফাটি। গত ২২শে নভেম্বর ভোরের তাম্রলিপ্ত এক্সপ্রেস চড়ে সোজা চলে এসেছিলাম দীঘার এই প্রাণ সমুদ্রে একটু গা ভাসাতে। এই সিরিজের আগের দুটো ভিডিও যদি এখনো না দেখে থাকেন, তাহলে একবার সময় বের করে দেখতে পারেন। কথা দিচ্ছি, মন ভালো হয়ে যাবে। ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে থাকবে দীঘাতে আমাদের দ্বিতীয় দিনের লোকাল সাইট সিনের অভিজ্ঞতা, থাকবে মোহনাতে মাছের ভেরির কিছু দুর্লভ দৃশ্য। এত মাছ আমি আগে কখনো একসঙ্গে দেখিনি। থাকছে তালসারির দিগন্ত বিস্তৃত বালুকারাশির সঙ্গে সুবর্ণরেখা নদীর খুনসুটি, চন্দনেশ্বরের শিবের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আর অনেক কিছু। সঙ্গে থাকবে দীঘাতে এক খুব পপুলার একটি রেস্টুরেন্টের লাঞ্চের অভিজ্ঞতা। তবে সবার আগে হোটেল থেকে আমাদের সবার প্রিয় জগন্নাথ ধামের দর্শন আর দীঘালি 2-তে সকালের ব্রেকফাস্ট। আমি কল্যাণ, আর আপনারা দেখছেন পল অ্যান্ড ফ্যামিলির দীঘা সিরিজের দ্বিতীয় দিন। গুড মর্নিং ফ্রম দীঘালি টু দীঘা। পল অ্যান্ড ফ্যামিলির দীঘা সিরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমরা দীঘাতে এসেছি গতকাল এবং আজকে হচ্ছে দীঘার সেকেন্ড ডে। আজকের ভিডিওটা স্পেশালি থাকবে হচ্ছে গিয়ে দীঘার যে সাইট সিনগুলো আছে সেগুলো, তাদের মধ্যে তালসারি, চন্দনেশ্বর মন্দির বা আরও যেসব সাইট সিনগুলো আছে সেগুলো সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে ইনক্লুডেড থাকবে। আর এখন এই মুহূর্তে আমি ছাদে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের, আর সেখান থেকে এত সুন্দর একটা দৃশ্য আমি উপভোগ করছি, সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে এখন শেয়ার না করলে ব্যাপারটা ঠিক হয় না। তো সেই জন্যই তোমাদের আজকে এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা শুধু একবার দেখো যে এই মুহূর্তে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আর আমার সামনে কী জিনিস আমি দেখতে পাচ্ছি। আমাদের আপকামিং জগন্নাথ ধাম দীঘা। আমাদের এই হোটেল থেকে জগন্নাথ ধামকে এত সুন্দরভাবে দেখা যায় যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সামনে কোনো অবস্ট্রাকশন নেই, সম্পূর্ণরূপের পুরোপুরি মন্দিরটা কিন্তু একেবারে কোনো অবস্ট্রাকশন ছাড়া তোমরা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবে। তো যখন নাকি দীঘার এই মন্দির যখন উদ্ঘাটন হয়ে যাবে, তখন যে এই হোটেলের যে কি ভ্যালু থাকবে ইন টার্মস অফ মানি অ্যান্ড ইন টার্মস অফ প্লেস ওয়াইজ, সেটা মানে আর আশা করি কাউকে আর বলে বুঝিয়ে দিতে হবে না। ভোর ৬টা নাগাদ আমরা সবাই মিলে একটা টোটোকে রিজার্ভ করে চললাম আমাদের প্রথম সাইট সিন মোহনার উদ্দেশ্যে। কত সুন্দর একটা জায়গা দেখো। আচ্ছা, এখানে এই যে এইটা রয়েছে সেটা হচ্ছে তোমার চম্পা নদী আছে আর সামনে সমুদ্র, এই দুটো সঙ্গমস্থলেই তো বলা হচ্ছে মোহনা। আর মোহনার আরেকটা স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু মাছের আড়ত আছে, বিভিন্ন ট্রলাররা এখানে আসে এবং সেখানে মাছ কিন্তু একটা বিশাল মাছের একটা বাজার রয়েছে। তোমরা সেখান থেকে মাছ কিনে নিতে পারো, সেইটাও দেখাবো তোমাদেরকে। তবে আপাতত মোহনার যে বিউটিটা আছে সেটা একটু প্রাণ ভরে এবং চোখ ভরে একটু এনজয় করছি। মোহনা হলো দীঘার পূর্ববর্তী এক তটবর্তী গ্রাম। চম্পা নদীর বঙ্গোপসাগরের সাথে মিলন কেন্দ্রকেই সাধারণত মোহনা বলা হয়। দীঘা থেকে মোহনার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। এখানে বসোপযোগী ঘরবাড়ি কিংবা হোটেল, বাজার এসব কিন্তু পাবেন না। যেসব পর্যটক সমুদ্র সৈকতের অচেনা আনন্দকে উপভোগ করতে চান, তাদের কাছে স্বর্গরাজ্য হলো মোহনা। দীঘা মোহনা কিন্তু আবারও আমাকে চমৎকার ল্যান্ডস্কেপ ভিউ গিফট করলো। বেলাভূমির আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে মৎস্যপিয়াসী পর্যটকদের, কারণ সমুদ্রের থেকে ধরে আনা টাটকা তাজা মাছ এখানে সহজলভ্য। এই মুহূর্তে আমরা মোহনার যে পয়েন্ট আছে সেখান থেকে নেমে এসেছি, আর এই জায়গাটা হচ্ছে পুরোপুরি কমপ্লিটলি একটা হোয়াইট স্যান্ডের বিচ। বেশ সুন্দর লাগছে, বেশ বড় সড়ো আছে বিচটা, অসাধারণ লাগছে ভিউটা। সামনে সানরাইজ হয়েছে আর
মানে সমুদ্রের জলের উপরে সূর্যের আলোটা পড়ছে, এত বিউটি লাগছে, মানে এটার কোনো ভাষা দিয়ে প্রকাশ করার মতন আমার কাছে অন্তত কোনো ভাষা নেই। খুব ঘোড়ায় চলছে। ভাল লাগছে। ইলিশগুলো কিরকম দাম দিচ্ছেন? সুন্দরবনের মধু আমরা পাই না দাদা, ইলিশগুলো না ওই যে আপনার ওই সামনেরটা 1200 টাকা। হ্যাঁ ওই পাই না। এখানে অনেক শুটকি মাছের দোকানও আছে। এ তো গেল মাছের দোকান, যেটা প্রায় মোহনা থেকে বেরোলেই দেখা যায়। এবার চলুন মোহনাতে মাছের যে ভেড়ি আছে সেখানে আপনাদের একবার নিয়ে যাই, যেখানে বিপুল সংখ্যক হারে মাছেদের কেনা বেচা হয়, তবে অবশ্যই পাইকারি রেটে। অত সকালে এই জায়গাটার ব্যস্ততা আর কোলাহল আমাকে সত্যি মুগ্ধ করেছিল। দেখি বলতে পারে তুলছি এরা যায় না। মাছের ভেড়ি দেখে সেই টোটো ধরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম ব্রেকফাস্ট করব বলে। 4টে লুচি, এখানে আলু আর মটরের সবজি আছে, সুজির মিষ্টি, কলা দিয়েছে একটা করে, আর এখানে একটু আচার মতন আছে, এই যে একটু আচার এখানে দিয়েছে, আর শেষমেশ আমাদেরকে দেওয়া হবে হচ্ছে গিয়ে ওই কফি, টি কফি দুটো অপশানই আছে। আচ্ছা, এটার মধ্যে আমাদের ডিম আছে, এক একজনের দুটো করে ডিম, আর হচ্ছে কি এখানে অমলেটও আছে। এখন বাজে ঠিক 10:30, আর আমরা এখন এই মুহূর্তে হোটেল থেকে আবার বেরোচ্ছি আমাদের সাইট সিনগুলো করার জন্য। হোটেলে যেমন বলেছিলাম যে মোহনা থেকে হোটেলে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করে, তারপরে আমরা এখন আবার বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো আমাদের প্রকাশদা আছেন যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আজকে। দাদা, বা আপনার নাম্বারটা বলে দিন তো, যদি কখনো কেউ আসে তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসবে। 7699893229। যাই হোক, তবু আমি এই ভিডিওর স্ক্রিনের মধ্যে তোমরা এই প্রকাশদার নাম্বারটা তোমাকে আমি দিয়ে দেবো, নাম্বারটা তোমরা দেখে নিতে পারো। আর দীঘাতে আসলে প্রকাশের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু ঘুরতে পারো অনেক কম রেটে, এবং খুব ঠিকঠাকভাবে ঘুরিয়ে দেন, খুব ভালো মানুষ। আমাদের প্রথম যে সাইট সিন ছিল সেটা হচ্ছে কি কাজুর উদ্যান। আমরা এখন কাজু উদ্যানের সামনে দাঁড়িয়ে আছি, এ দেখো। তবে এখানে এখন শুনছি নাকি যে ঢুকতে দেয় না ভিতরে, লেখা আছে নো ট্যুরিস্ট এন্ট্রি। যাই হোক, তো এটা তো আর হলো না, পরের ডেস্টিনেশনে যাই। পথ চলতে চলতে আমরা এখন রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি। এটা কিন্তু উড়িষ্যার মধ্যেই পড়ে। রাধা গোবিন্দ মন্দিরের ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই কোনো ভিডিও আমরা করতে পারিনি, তবে মন্দিরটি কিন্তু খুব সুন্দর ছিল। এই মুহূর্তে আমরা উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে এসেছি, আর এই হচ্ছে সেই মন্দির প্রাঙ্গণ। বেশ সুন্দর মন্দির জায়গাটা। সামনে দেখা যাচ্ছে তোমার চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরের ভিতরে একটা দারুণ সুন্দর জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এখানকার মন্দিরের ভিতরে যেসব ষাঁড়রা রয়েছে না, ওরা সবাই মিলে যারা দর্শন করতে আসছে তাদের কাছে চলে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে তাদের কাছে যে ভোগটা রয়েছে সেই খাবার উদ্দেশ্যে কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। আর এই ভয়ের জন্য যত লোক ভিতরে ছিল সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব মজার ছিল।
চন্দনেশ্বর মন্দিরে একটা জায়গা আছে যেখানে নাকি একটা কুয়ো টাইপের আছে, যেখানে তুমি এই পাথর বেঁধে যদি ঝুলিয়ে দাও তোমার মনস্কামনা নাকি পূর্ণ হয়ে যাবে, এই প্রচলিত ধারণাটা রয়েছে। এবং দেখো ওখানে কত সংখ্যক, দেখো এই দেখো এখানে দেখো এই মন্দিরটা দেখো, এই জায়গাটা দেখো কত সব এইখানে পাথর না, এগুলো কি বলতো সেই কাগজে মোড়া কিছু একটা জিনিস রয়েছে এখানে, এটা বিক্রি করে এরা এখানে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালসারি বিচে। তালসারি বিচ সম্বন্ধে নিশ্চয়ই তোমরা সবাই মোটামুটি জানো যে এটা একটা অত্যন্ত জনপ্রিয় একটা বিচ। দীঘাতে যারাই আসে তারা তালসারি বিচটা অবশ্যই একবার দেখে এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করে। তো আজকে আমরা সেই পারপাসের জন্য আজকে আমরা এখানে চলে এসেছি। এখানে নামার জন্য দেখো একটা সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে তোমাদের নামতে হবে। দেখো আমরা এখন তালসারি বিচে আছি, এই একটা খাড়ি মতন আছে যেটা তোমাদের জোয়ার আসলে এখানটা ভরে যায়। শুধু এই জায়গাটা ভরে না, অ্যাকচুয়ালি সব পুরো জায়গাটাই ভরে যায়। আর এখানে কিছু নৌকাগুলো, যেই নৌকাগুলো করে জেলেরা মাছ ধরতে যায় সেগুলো এখানে সব সারিবদ্ধভাবে রাখা আছে। আর উপরের যে প্ল্যাটফর্মটা আছে সেখানে লোকেরা অ্যাকচুয়ালি দাঁড়ায়। তবে ওই সিঁড়ি দিয়ে আমরা নামলাম, নামার পরে আমরা এই জায়গাটাকে ক্রস করে আসলাম। কত সুন্দর লাগছে দেখো সেই জায়গাটা, দেখো কত ট্রলার এখানে দাঁড়িয়ে আছে, সব জেলেরা সব এসছে এখানে, সব যে যার মতন মাছ ধরে সেগুলোকে আবার ওখানে ওই জায়গায় দীঘার মার্কেটে গিয়ে সেগুলোকে সব বেচছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, দেখো অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। কত দূর চলে এসেছি দেখো আমরা এখান থেকে। সামনে রয়েছে তোমার সমুদ্র, আর এই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার সুবর্ণরেখা নদী। তো এই দুটোর একটা কিন্তু মিলনস্থলও বলতে পারো তালসারি। মাছ আছে কেন জানো, এখান থেকে সব মাছ পড়ে যায় তো, মাছগুলো ঝাড়তে পারতে কি। হ্যাঁ তালসারি বিচ আমাদের দেখা হয়ে গেল। আর একটা জিনিস দেখাই যে তালসারি বিচ থেকে কিন্তু বেরিয়ে তোমরা কিন্তু খাওয়া দাওয়ার অনেকগুলো স্টলও কিন্তু পেয়ে যাবে। মানে এগুলো হচ্ছে গঙ্গামাতা রেস্টুরেন্ট, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া মানে স্ন্যাক্স বলতে পাউরুটি, ডিম টোস্ট এগুলো সবই পেয়ে যাবে। আর যদি তোমাদের কিছু কেনাকাটার দরকার হয় সেটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, টুকটাক যেমন মাথার টুপি, টুকটাক ফ্যান্সি জিনিসগুলো কিন্তু কিনতে পারবে। আমরা এখন উদয়পুর সি বিচের দিকে আছি। এই যে রাস্তা থেকে তোমাদের ডান দিকে নিতে হবে উদয়পুর যাওয়ার জন্য। চলে এসেছি উদয়পুর বিচে, আর এখানকার ভাইবটা তো পুরোপুরি আলাদা, মিনি গোয়া বলতে পারো এই জায়গাটাকে। দেখো জল এসে যাচ্ছে, আর এখানে সব চেয়ার পাতা আছে, এখানে বসে সবাই যে যার মতন মদ্যপান করছে। যখন উদয়পুর বিচে গেলাম তখন কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছিলাম যে আমি সত্যি দীঘাতে আছি নাকি অন্য কোনো জায়গায় আছি। হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, তবে আমার একান্ত ব্যক্তিগতভাবে এই বিচের কালচারটা খুব একটা প্রশংসনীয় লাগেনি। ওপেনলি মদ্যপান চলছে, তীব্র স্বরে গান বাজছে, বডি ম্যাসাজ করে দিচ্ছে, পর্যটন শিল্পকে নিয়ে কেনাবেচা হয় শুনেছি। উদয়পুরে এসে সেটা চাক্ষুষ দেখলাম। কমেন্টস করে অবশ্যই জানাবে কাদের কাদের উদয়পুর বিচের কালচার ভালো লাগে। এখন বাজে হচ্ছে ঠিক 2:30, আর আমরা এখন সাইট সিন করে চলে এসেছি আবার বেঙ্গলে এসে, মানে দীঘার একদম কাছাকাছি এসে ভরপেট বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা এসেছি, সেখানে দুপুরে লাঞ্চ করানোর জন্য। আজকে কিন্তু আমরা দীঘালি 2 থেকে লাঞ্চ করছি না, মানে মেয়ের জন্য, আমাদের জন্য, সবার জন্যই কিন্তু এই ভরপেট থেকে আজকে আমরা খাওয়া দাওয়া করছি। তো কী কী খাওয়া দাওয়া নিয়েছি আজকে সেটা একবার দেখাই। আমি আজকে নিয়েছি ভেজ থালি। ভেজ থালির মধ্যে কী কী রয়েছে দেখো, এখানে ভাত আছে, একটা লঙ্কা লেবু দিয়েছে, একটা রসগোল্লা, ফ্রুট চাটনি দিয়েছে, এখানে একটা আলু পোস্ত দিয়েছে, এখানে একটা সম্ভবত ছানার কিছু একটা আইটেম আছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর একটা পাঁপড় দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালি, যার দাম পড়ছে 170 টাকা। সিমিলার আইটেম ও নিয়েছে, মিমিও নিয়েছে। আর মেয়ের জন্য বাড়ি থেকে একটা ডিম আনা হয়েছিল,
আর ওর জন্য একটুখানি ঘিয়ের ব্যবস্থা, ঘিও কেনা হয়েছে, সেই ঘি দিয়ে ভাত দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে সেটা খেয়ে নিচ্ছে। আর এই সাইডে সোনালিরা নিয়েছে হচ্ছে গিয়ে ফিশ কারি নিয়েছে, ভাত নিয়েছে, এটা তোমার জিরা রাইস নিয়েছে, আর এখানে এক প্লেট মাটন কারি নিয়েছে। ডাল দিয়ে একটু ভাত খাচ্ছি, সঙ্গে একটু আলু ভাজা। আচ্ছা, ওর কিন্তু আলু ভাজা লাগবে আর একটু? আমার এখানেই নাও, সঙ্গে একটুখানি আলু পোস্ত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এখানে দেখতে পাচ্ছি কিছু মটরশুঁটিও দেওয়া আছে। ভালোই, একদম ঘরোয়া খাবার একেবারে। বিএসএল নিচে একটাই কারণে কি মাংস মাছ খেতে আর আজকে ইচ্ছা করছে না। না, সকালে আমার মাথাও ধরে গেছিল, সেই জন্য এই খাবারটাই ঠিক খাবার। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল, আর আমরা যে কমপ্লিট করলাম আজকে এই ভরপেট যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে। তোমরা সামনে একবার জাস্ট আমি সামনে একটু ফ্রিজ করে দিই, তোমরা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নিতে পারো। এই হোটেলটা, এই রেস্টুরেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি যে পানিহাটি পৌরসভা যা পর্যটন আবাস যেটা রয়েছে পেনিটি ভবন, তার ঠিক অপোজিটেই রয়েছে। খাওয়া দাওয়ার আই উড সে যে ঠিকঠাক, খুব একটা আহামরি সেটা বলবো না, বাট ঠিকঠাক। দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই লাগলো। তোমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো গো? ঠিকঠাক না? মেয়ের তো ঠিকই হয়ে গেল, ও ডিম ফিম ঘি টি দিয়ে। এখন এখান থেকে সোজা আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বলছে তাজপুর। হ্যাঁ, আমরা এখন থেকে সোজা যাচ্ছি আমরা হোটেলের দিকে। তবে সকাল থেকেই কিন্তু আমাদের এন্টায়ার গ্রুপের মন মেজাজ খুব একটা ভালো নেই, কারণ আজকে আমাদের যেহেতু লাস্ট ডে, সকাল 10:35 দীঘা থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমাদের বুকিং রয়েছে, সেই জন্য মন মেজাজ খুব একটা ভালো নেই। যেরকমটা হয় আর কি, দুদিন ধরে খুব আনন্দ ফুর্তি করার পরে যেদিন আমাদের যেতে হয় সেদিনটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, যেতে তো হবেই, বাড়িরও টান রয়েছে একটা। এখন আমি যাচ্ছি হচ্ছে কি একটু বিচের দিকে। সকালবেলা 7:30 মতন বাজে, স্নান টান সবার হয়ে গেছে, ব্রেকফাস্ট তো হোটেল থেকে দিয়ে দেবে। তবে এখন আমি যেখানে যাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা, এই মানে আশা বলবো এবং সেই উৎসাহে আমি যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা গুড় তো অনেকেই খাই বাড়িতে দোকান থেকে কিনে, কিন্তু এইখানে একটা জায়গা আছে যেখানে একটি পরিবার আর কি তাদের গুড় নিজেরা বানায়, ওই ঝোলা গুড় যেটা বলে সেটাকে বানায়, খেজুরের গুড় যেটা। তো সেটা কীভাবে বানানো হয় সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি। আগে তো দোকান থেকে আমরা গুড় টুড় সব কিনেছি, কিন্তু কখনো বানানো দেখিনি। ভিডিওতে কয়েকবার দেখেছিলাম, তবে এবার আমি নিজের চোখে দেখব এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আমি একটু সকাল সকাল বেরিয়ে এসেছি। তো দেখো এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই তো মাসের সবাই বসিয়েছে বাহ, জালে। এই দেখো এখান থেকে তোমাদের এই খড় দিয়ে আগুন জ্বালানো হয় নাকি মাসি? কতদিন ধরে কাজ করছো এখানে এই কাজ? এই 7-8 বছর ধরেই করছো। তোমার সকালবেলা এইটা কি আছে, এটাতে কি আছে? এইটাই ওখানে দাও নাকি? আর এইটা যেটা এখানে জাল দেওয়া হচ্ছে, এটা তোমার খেজুরের গুড় হিসাবে তৈরি করা হবে, তাই তো? এটা তুমি কোথায় দাও এগুলো, মানে এখান থেকে লোকে কেনে না? এটা কি করতে হয়? শুধু জাল দিলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না? ও বাবা রে, কতটা? 10টা হাঁড়িতে একই গুড় হচ্ছে? ওই ডিবাগুলো? হ্যাঁ, ওই যে। বাপ রে বাপ। হ্যালো। আর এই খেজুরটা তোমরা পাও মানে কোথা থেকে নাও এই খেজুরের রসটা? ওইদিকে গাছ আছে? তুমি তার জন্য টাকা পয়সা কিছু দাও? ও, গাছে গুড় নিলে 3.5 কিলো, টাকা নিলে 150 টাকা হবে বা 200 কত টাকা একটা হবে। এটা কি একটা ড্রামে একটা গাছ প্রতি? ও, একটা গাছ প্রতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে সেই এদিক থেকে ওই সাইড থেকে আগুন দিচ্ছে, এই সাইড থেকে ওইখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। মাটির উনুন।
সামনে যে দীঘালি 2 আছে বা এইদিকে যে তোমার জগন্নাথ ধাম আছে তার ঠিক মুখে যে ক্রসিংটা আছে না, এই ক্রসিংয়ের মুখটাতেই কিন্তু মাসি এখানে বসে থাকে। 3 মাসের জন্য এনারা আসেন, কারণ তো সবাই জানো যে গুড়ে 3 মাসই সিজন হয়, তারপরে তো আর এই খেজুরের রস তো পাওয়া যায় না, তো সেই জন্য এই 3 মাসের জন্য এনারা এখানে থাকেন। এই ঘরটাতে এই ঘরগুলোতে ওনারা থাকেন একটা টেম্পোরারি বেসিসে। ঠিক তারপরে যখন হয়ে যায় তখন এনাদের চলে যায় এখান থেকে আবার নিজেদের অন্য কোনো জায়গায়। আচ্ছা, এখানে কিন্তু পাটালি গুঁড়ো পাওয়া যায়, মানে খেজুরের গুঁড়োর সঙ্গে। একটু মাছি দেখিয়ে দাও তো। বাহ, দেখো একেবারে হাতে তৈরি পাটালি গুঁড়ো। দোকানের এসব করেছি, অর্ডার ছিল বলেই কাল রাত্রে করেছি। দোকানের এসব ভেজাল জিনিস কিন্তু নয়, এখান থেকে কিনলে কিন্তু একেবারে ঠিকঠাক জিনিসটা পাবে। আরেকবার দেখে নাও এই ক্রসিংটা, এই জায়গাটার ঠিক মুখেই কিন্তু মাসি এই দোকানটা আছে, আর এই সামনে কিন্তু এই বানানো হয়। তো তোমরা কিন্তু গ্রামগঞ্জে যাওয়ার দরকার নেই, যারা শহরাঞ্চলে থাকছে তারাও কিন্তু এখান থেকে ঠিকঠাক জিনিস পেয়ে যাবে। লক্ষ্য রাখবে এই নামটা দেখে রাখো। হ্যাঁ একদম, এইটা একটু খেয়াল রাখবে। যদি আসো তাহলে এই প্লাকার্ডটাই দেখো। বাবাই কি একটু দেবো কামড়া কামড়া? চলো তুমি আমাকে একটুখানি একটু রস দাও, অল্প একটুখানি। একটু খাও। এই যে এই এই আমি এটা আগেও খেয়েছি, তবে মানে অনেক দিন আগে খেয়েছি, এমন নয় যে খুব রিসেন্ট খেয়েছি। ওটা নাকে দে। ভালো আগে খেয়েছো তুমি? আমি কোনোদিন খাইনি। পেট খুব ঠান্ডা রাখে এটাতে। 12858 দীঘা হাওড়া ট্রেনে করে এবার আমাদের যাত্রা হবে টুয়ার্ডস হাওড়ার দিকে। আমরা অলরেডি বোর্ডিং করে ফেলেছি, আমাদের লাগেজ ফেগেজ সব রাখা হয়ে গেছে। আমাদের বাকি টিম মেম্বাররা যারা ছিল সবাই ট্রেনের ভিতরেই আছে। আমি জাস্ট এখন উঠে যাব ট্রেনের মধ্যে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হাওড়াতে, কারণ আর এই ট্রানজিটের মধ্যে আর সেরকম কিছু দেখানো নেই। অলরেডি তোমাদের সঙ্গে প্রথম ভিডিওতে সব কিছু ডিটেলস শেয়ার করে ফেলেছি। তো দীঘাকে মিস করবো এটাই বলবো, তবে মিস করার কিছু নেই। পরবর্তী সময় আবার আমরা অনেক অন্যান্য ট্রাভেল সিরিজ নিয়ে অবশ্যই আসবো। তো তোমরা দেখতে থাকো এবং পলান ফ্যামিলির সঙ্গে রাখো। ঘড়িতে এখন ঠিক 2:40 মতন বাজে। 2:30 নাগাদ হাওড়া স্টেশনে ট্রেনটা ঢোকালো, যার অ্যারাইভেল টাইম অ্যাজ পার রেলওয়ে ছিল হচ্ছে গিয়ে 1:55। মোটামুটি ওই 35 মিনিট মতো ট্রেনটা ডিলে করেছে। যাই হোক, আলটিমেট কথাটা হচ্ছে আমরা সেফ অ্যান্ড সিকিউরভাবে আমরা পৌঁছে গেছি। আমরা এখন এই মুহূর্তে লোকাল ট্রেন ধরে, মানে মেন লাইন লোকাল ট্রেন ধরে যাব, আর অয়ন আর সোনালিরা যাবে হচ্ছে বেহালাতে। ওরা বেসিক্যালি বাস ধরবে ওখান থেকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ইনফ্যাক্ট ট্রাভেল সিরিজটা আজকে এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ইমিডিয়েটলি পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে, নতুন কিছু স্বপ্ন আর নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, গুড বাই, টাটা।